আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্সের ষষ্ঠ ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা বাংলাদেশের স্টক মার্কেটের তালিকাভুক্ত ইকুইটি সমূহের ডিভিডেন্ড বা লভ্যাংশের বিষয়ে আলোচনা করব। ডিভিডেন্ড অর্থ লভ্যাংশ। সহজ কথায় কোম্পানি তার মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের প্রদান করে সেই অংশই ডিভিডেন্ড। অর্থাৎ একটি নির্দিষ্ট বছর শেষে একটি কোম্পানি তার মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। একটি প্রতিষ্ঠান ব্যবসা করে যে লাভ বা মুনাফা করে, ওই মুনাফা থেকে বা সংরক্ষিত মুনাফা থেকে তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে। শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড না দিয়ে কোম্পানি পুনঃবিনিয়োগের জন্য মুনাফা ব্যবহার করতে পারে। পুঁজিবাজারে অন্তর্ভুক্ত কোম্পানি সমূহ সাধারণত প্রতি বছর একবার ডিভিডেন্ড প্রদান করে থাকে। এছাড়াও কোম্পানি চাইলে বছরের মধ্যবর্তী সময়ে ডিভিডেন্ড প্রদান করতে পারে, তাকে ইন্ট্রিম ডিভিডেন্ড বলে। কোম্পানির আয় বা ইপিএস নেগেটিভ থাকলে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করা যায় না, তবে স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার দেয়া যায়। ডিভিডেন্ড কিভাবে পাওয়া যায়? ডিভিডেন্ডের জন্য কোম্পানি এর ঘোষণাকৃত রেকর্ড ডেটের আগে শেয়ার কিনতে হয়। ডিভিডেন্ড দুই প্রকার, যথা ক্যাশ বা নগদ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার। ক্যাপিটাল মার্কেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহ চাইলে ডিভিডেন্ড হিসেবে ক্যাশ বা স্টক বা ক্যাশ ও স্টক উভয় আকারেই ডিভিডেন্ড দিতে পারে। ডিভিডেন্ড সাধারণত পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয়। ডিভিডেন্ড কোম্পানির ফেস ভ্যালুর উপর দেয়া হয়। সেকেন্ডারি মার্কেটে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস যাই হোক না কেন, বাংলাদেশে বর্তমানে সব কোম্পানি ফেস ভ্যালু 10 টাকা। এর মানে হচ্ছে একটি কোম্পানি এর কারেন্ট মার্কেট প্রাইস 5,000 টাকা বা 300 টাকা বা 25 টাকা, যাই হোক না কেন শেয়ার হোল্ডারগণ ডিভিডেন্ড পাবে ফেস ভ্যালু অর্থাৎ 10 টাকার উপর। উদাহরণস্বরূপ যদি বলি যে একটি কোম্পানি 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ধরি কোম্পানিটির মার্কেট প্রাইস 250 টাকা, মানে 100টি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী ডিভিডেন্ড পাবেন 300 টাকা। যদিও বর্তমানে মার্কেট থেকে 100টি শেয়ার কিনতে বিনিয়োগকারীর খরচ হবে 25,000 টাকা। এখন যদি স্টক ডিভিডেন্ডের বেলায়ও একই ডিভিডেন্ড দেয়া হয়, তখন ক্যাশ টাকার জায়গায় স্টক দেয়া হয়। সাধারণত ইনভেস্টরদের কাছে এটি বোনাস ডিভিডেন্ড হিসাবে পরিচিত। মিউচুয়াল ফান্ডের বেলায় বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত ডিভিডেন্ড, বন্ড, সুকুক বা ডিবেঞ্চার থেকে প্রাপ্ত আয়, ক্যাপিটাল গেইন থেকে অর্জিত মুনাফা, ব্যাংকে রাখা অর্থের থেকে প্রাপ্ত আয় ইত্যাদির সমন্বিত আয় থেকে ডিভিডেন্ড দেয়া হয়। মিউচুয়াল ফান্ডগুলো সাধারণত ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। বাংলাদেশের সংশোধিত মিউচুয়াল ফান্ড আইন অনুসারে স্টক বা বোনাস ডিভিডেন্ড দেওয়ারও সুযোগ আছে। ডিভিডেন্ড পলিসি। সাধারণত একটি কোম্পানি তার মুনাফার পুরোটাই শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসাবে বিতরণ করে না, আবার চাইলে করতেও পারে। ডিভিডেন্ডের একটি অংশ সংরক্ষিত তহবিল, ইকুয়ালাইজিং ফান্ড সহ বিভিন্ন খাতে জমা রাখে। একটি কোম্পানি তার অর্জিত মুনাফার কতটুকু ডিভিডেন্ড হিসাবে বিতরণ করবে সে বিষয়ে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এটি সম্পূর্ণভাবে কোম্পানির নীতিমালা ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত। তবে মিউচুয়াল ফান্ডগুলো তাদের মুনাফার সর্বোচ্চ কত অংশ লভ্যাংশ হিসাবে বিতরণ করতে পারবে তা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সময়ে সময়ে নির্ধারণ করে দেয়। বর্তমানে মিউচুয়াল ফান্ড তার আয়ের সর্বোচ্চ 65% ডিভিডেন্ড দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে বীমা আইন অনুযায়ী জীবন বীমা কোম্পানিগুলোর মুনাফার সর্বোচ্চ 20% ডিভিডেন্ড হিসেবে বিতরণ করতে পারবে। সাধারণত সব শেয়ার হোল্ডারদের জন্যই লভ্যাংশ ঘোষণা করা হয়, তবে কোনো কোম্পানি এর বিতরণযোগ্য মুনাফা কম হলে পরিচালনা পর্ষদ
শুধু সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারেন। আবার কোম্পানি বিতরণযোগ্য মুনাফা কম হলে মুনাফা হওয়া সত্ত্বেও অনেক সময় ডিভিডেন্ড ঘোষণা করে না। দ্রুত বর্ধনশীল বা উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন কোম্পানিতে অনেক সময় ডিভিডেন্ড ঘোষণা করা হয় না। এক্ষেত্রে অর্জিত মুনাফা কোম্পানির সম্প্রসারণে পুনঃবিনিয়োগ করে থাকে। ডিভিডেন্ড প্রদানের প্রক্রিয়া: একটি কোম্পানি ব্যবসার মাধ্যমে মুনাফা করে। কোম্পানি ব্যবস্থাপকরা নির্ধারণ করে মুনাফার কতটুকু শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করবে এবং কতটুকু তারা ব্যবসায় পুনঃবিনিয়োগ করবে। কোম্পানির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড প্ল্যান অনুমোদন প্রদান করে। একটি নির্দিষ্ট দিনে কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে থাকে। রেকর্ড ডেটে যারা শেয়ার হোল্ড করে তাদের মাঝে ডিভিডেন্ড বিতরণ করে থাকে। ডিভিডেন্ড প্রদানের মাধ্যম: নগদ টাকা প্রদান বা বোনাস শেয়ার প্রদান, ক্যাশ ডিভিডেন্ড বা নগদ টাকা প্রদান। কোম্পানি যখন ক্যাশ ডিভিডেন্ড হিসাবে প্রদান করে তখন একজন শেয়ার হোল্ডার যতটুকু ডিভিডেন্ড পাবে তা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আমরা পূর্বের উদাহরণ অনুযায়ী দেখেছিলাম যে আমরা ৩০০ টাকা ডিভিডেন্ড পাবো। এই ৩০০ টাকা থেকে সোর্স ট্যাক্স 10% কর্তনের পর অর্থাৎ ৩০ টাকা কেটে রাখবে। সুতরাং আপনার বিও অ্যাকাউন্টের বিপরীতে যে ব্যাংক অ্যাকাউন্ট তাতে কোম্পানি সর্বমোট ২৭০ টাকা পাঠিয়ে দিবে এবং কর্তনকৃত সোর্স ট্যাক্স ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। বোনাস শেয়ার প্রদান: কোম্পানি চাইলে ক্যাশ না দিয়ে বোনাস শেয়ার দিতে পারে অথবা বোনাস শেয়ার ও ক্যাশ দুটোই প্রদান করতে পারে। বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু বোনাস শেয়ার পূর্ববর্তী মার্কেট প্রাইসের সঙ্গে অ্যাডজাস্ট করা হয় তাই মার্কেট ক্যাপিটালাইজেশন পরিবর্তন হয় না। বোনাস শেয়ার প্রদান করা হয় শেয়ার হোল্ডারদের হোল্ডকৃত শেয়ার সংখ্যার উপর। পূর্বের উদাহরণ অনুযায়ী ধরে নিচ্ছি আপনার নিকট কোম্পানির ১০০ শেয়ার আছে আর ৩০% বোনাস শেয়ার প্রদান করা হয় তাহলে আপনি পাবেন ৩০টি শেয়ার। ডিভিডেন্ড সংক্রান্ত আরও কিছু কথা। কাম ডিভিডেন্ড: ডিভিডেন্ডের জন্য ঘোষিত রেকর্ড ডেটের আগে শেয়ার কিনলে ডিভিডেন্ড প্রাপ্তির জন্য ওই বিনিয়োগকারী যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ রেকর্ড ডেটের দিন যার বিও অ্যাকাউন্টে শেয়ার থাকবে তিনি ডিভিডেন্ড পাবেন। রেকর্ড ডেটের আগের শেয়ারকে বা শেয়ারের বাজার মূল্যকে কাম ডিভিডেন্ড শেয়ার বলে। এক্স ডিভিডেন্ড: রেকর্ড ডেট পরবর্তী শেয়ার যে সময়ে একজন বিনিয়োগকারী শেয়ার কিনলেও ডিভিডেন্ড বা অন্যান্য সুবিধা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না, সেজন্য রেকর্ড ডেট পরবর্তী শেয়ারকে এক্স ডিভিডেন্ড শেয়ার বলে। এক্স ডিভিডেন্ডে শেয়ারের বাজার মূল্য ঘোষিত ডিভিডেন্ডের সাথে সমন্বয়ে মার্কেটের সাপ্লাই ডিমান্ডের উপর নির্ভর করে নির্ধারিত হয়। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড: অনেক সময় কোম্পানি ঘোষিত ডিভিডেন্ডের ধারাবাহিকতা ধরে রাখতে প্রতি বছরই নেট প্রফিট থেকে কিছু অর্থ আলাদা করে রাখে যা ডিভিডেন্ড ইকুয়ালাইজিং ফান্ড নামে পরিচিত। কখনো হঠাৎ ব্যবসায় আশানুরূপ মুনাফা না হলে বা কম মুনাফা হলে বা লোকসানে পড়লে এই তহবিলের অর্থে ডিভিডেন্ডের ধারাবাহিকতা রক্ষা করে। আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।